নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত অন্যান্য দিনের মতোই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব, যা হলো ব্যাক পেইন অর লোয়ার ব্যাক পেইন। আজকালকার দিনে কোনো রকম বয়স মানে না এই শরীরের বিভিন্ন ব্যথা, তবে কেন হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে অনুষ্ঠানে যিনি রয়েছেন ডক্টর কার্তিক নাসিপুরি, এমএস অর্থোপেডিক সার্জন, ক্যানিং সাব ডিভিশন হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। শুরু করার আগে একটি ছোট্ট মেসেজ আমি দর্শকদের উদ্দেশ্যে দিয়ে রাখবো। এখনকার দিনে আমরা সবসময় টিভির সামনে বসে থাকতে পারি না, বিভিন্ন কাজের চাপে। তো যাদের কাছে মোবাইল ফোন রয়েছে এবং যারা অবশ্যই এই অনুষ্ঠানের নিত্য দর্শক, তারা মোবাইলে যাদের রয়েছে ইউটিউব, তারা কিন্তু সার্চ করে দেখতে পারেন। আর যাদের ইউটিউব নেই তারা ইনস্টল করুন প্লে স্টোর থেকে, এবং পাশাপাশি সেখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, এবং সার্চ করার পরেই আসবে সিটিভিএন এর লোগো। সেখানে প্রেস করুন এবং সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের। এবং তার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবারে অনুষ্ঠানে আসবো। ডক্টর, যে বিষয় আজকে আমরা বেছেছি যে ব্যাক পেইন অর লোয়ার ব্যাক পেইন, এই ব্যথা হওয়ার কারণ কি কি রয়েছে প্রধান? লোয়ার ব্যাক বলতে আমরা মূলত বুঝি যে আমাদের পাঁজর বা চেস্টের যে পাঁজরাকাঠি বা পাঁজরের হাড়, তার নিচের থেকে আমাদের হিপ এর মাঝের যে অংশ, সেটাকে আমরা সাধারণত লোয়ার ব্যাক বলি। আর উপরের দিকে আমরা বাংলায় বলি পিঠ বা ইংরেজিতে বলি আপার ব্যাক। তো এই ব্যাক পেন বুঝতে গেলে আমাদের একটু স্পাইনাল কলাম বা আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে তার একটু গঠন আমাদের জেনে নেওয়া দরকার, যে কি নিয়ে আমাদের এই পিঠ বা লোয়ার ব্যাক বা আপার ব্যাক অথবা পিঠ অথবা কোমর কি দিয়ে তৈরি। তো আমাদের ভার্টিব্রাল কলাম মূলত তৈরি হয় অনেকগুলো ভার্টিব্রা দিয়ে। 33টা ভার্টিব্রা আছে গলার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। এগুলো পরস্পর সাজানো থাকে এবং এগুলো প্রচুর লিগামেন্ট, অসংখ্য লিগামেন্ট, 10-12টা লিগামেন্ট একদম এ মাথা থেকে ও মাথা অব্দি স্ট্রংভাবে বন্ডিং থাকে। আর তাদের মাঝে মাঝে একটা করে জেলি ভর্তি একটা ব্যাগ থাকে, ডিস্ক যাকে বলে। ডিস্ক অর্থাৎ দেখতে চাকতির মতো, কিন্তু তার বাইরেটা ফুটবলের চামড়ার মতো শক্ত জিনিস দিয়ে তৈরি এবং ভেতরে জেলি থাকে। এটা কুশনের কাজ করে। যখন আমরা লাফাই, দৌড়াই, তখন এই জেলির যে ডিস্কটা হচ্ছে কুশনের কাজ করে। এরপরে দুটো ভার্টিব্রা যাতে সরে না যায় তার জন্য তাদের মধ্যে অনেকগুলো আংটি থাকে। অর্থাৎ একটা ভার্টিব্রা এভাবে যে দুটো ভার্টিব্রা আমরা দেখি, তাহলে এরকম ওপরের দিকে দুটো আংটি থাকে, তলার দিকে দুটো আংটি থাকে। এই আংটিগুলো পরস্পর এইভাবে অ্যাটাচ হয়ে থাকে, যাকে এগুলোকে আমরা ফ্যাসেট বলি। এই ফ্যাসেট জয়েন্ট প্রত্যেক ভার্টিব্রার সঙ্গে ওপরে দুটো নিচে দুটো, 4টে ফ্যাসেট জয়েন্টের মাধ্যমে পরস্পরের 33টা ভার্টিব্রা যুক্ত থাকে। তো এই যে স্ট্রাকচারগুলো কথা বললাম, এগুলোর যে কোনোটাই কোনো প্রবলেম হলেই আমাদের ব্যথা হতে পারে। আচ্ছা, তবে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এখনকার দিনে যেটা দেখা যায় প্রচুর বাচ্চাদের এটা হচ্ছে কোমর, ঘাড়, পিঠে ব্যথা, সেটার কি কারণ রয়েছে? হ্যাঁ, একদমই ঠিক কথা। যে আজকের দিনে বাচ্চা ছেলে যাদের কিছুদিন আগে অবধি, 10-15 বছর আগে অবধি, বিশেষ করে মোবাইলের যুগ আসার আগে অবধি এতটা পিঠের ব্যথা দেখা যেত না। কিন্তু এখন এই পিঠের ব্যথা বাচ্চা, ইয়ং অ্যাডাল্ট, টিনেজ প্রত্যেকের মধ্যেই খুব বেশি পরিমাণে দেখে গেছে। ওয়ার্কিং যারা কম বয়স্ক, জাস্ট স্কুলে যাচ্ছে থেকে শুরু করে, এবং 40-50, ইভেন ইয়াং ওয়ার্কার, কলেজ গোয়িং স্টুডেন্ট, সকলের মধ্যেই ব্যথার প্রবণতা অনেক বেশি। এর মূলত প্রধান কারণ হলো সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ এক্সারসাইজের অভাব, হাঁটা, দৌড়ানো, খেলাধুলার, আউটডোর গেমের অভাব। বেশিরভাগ সময় তারা ল্যাপটপে কাজ করে বা মোবাইল দেখতে অভ্যস্ত, মোবাইলে গেম খেলে ব্যাড পশ্চারে। এই ব্যাড পশ্চার, একটানা ব্যাড পশ্চারে থাকাই হচ্ছে আমাদের ক্রনিক যে ব্যথাগুলো, সেই ব্যথাগুলোর অন্যতম প্রধান কারণ, এবং বাচ্চাদের মধ্যে সেটা দিন দিন বাড়ছে। আচ্ছা, তাহলে এই যে ব্যথা একটা গুরুতর সমস্যা, সেই ব্যথাকে আমরা আটকাবো কি করে, কি করে আটকাতে পারি? এই ব্যথা আটকানোর মূল যে উপায়, সেটা হলো আমি যে কারণগুলো বললাম ঠিক সেই কারণগুলোই প্রিভেন্ট করা। অর্থাৎ আমাদের যে ব্যাড পশ্চার, সেই ব্যাড পশ্চার থেকে আটকানো, এবং আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল করছি তার থেকে অ্যাক্টিভ লাইফস্টাইলে ফিরে আসা। অর্থাৎ আমাদের যে লাইফস্টাইলের ধরন বা বাংলায় যাকে আমরা বলি জীবনশৈলী, সেই জীবনশৈলীকে আমাদের একটা জীবনের অংশ করে ফেলা। আমি অনেক পয়েন্ট আছে, তার মধ্যে মেন 10টা পয়েন্ট বলবো। যে 10টা পয়েন্ট যদি মেনে চলা সম্ভব হয়, তাহলে শুধু কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা কেন, যত রকম রোগ আছে, যত রকম আমাদের অসুখ বিসুখ আছে, সব থেকে অনেকটা পরিমাণে, এমনকি সুগার, প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, সব কিছু থেকে অনেকটা পরিমাণে বেরিয়ে আসা সম্ভব। এই 10টা পয়েন্ট হলো, প্রথমত যে সুষম আহার, অর্থাৎ আমরা যাতে এক্সেসিভ না খেয়ে ফেলি। 3টে জিনিস আমি একদম অ্যাভয়েড করতে বলবো। একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে তেল, আর একটা হচ্ছে চিনি। এই 3টে যত কম সম্ভব খাওয়া যায়, এবং সুষম আহার এবং
ওভার পেট মানে একদম টইটম্বুর গলা অবধি না খেয়ে হাফ পেট খেলে আমাদের শরীর অনেক বেশি ভালো থাকে। 2 নাম্বার হচ্ছে পরিমিত জল পান, অর্থাৎ দিনে 3 থেকে 4 লিটার জল পান। গ্রীষ্মকালে সেটা বাড়বে, শীতকালে একটু কমতে পারে, কিন্তু অ্যাভারেজ ধরলে 3 থেকে 4 লিটার জল পান। আচ্ছা। 4 নাম্বার হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা। 5 নাম্বার বলবো ধূমপান না করা। 6 নাম্বার বলবো নিয়মিত সূর্যের আলোতে যাওয়া। সূর্যের আলো বলতে আমাদের শরীরে অন্তত পক্ষে 20 মিনিট সারাদিনে যদি রোদ লাগাতে পারি আমরা, তাহলে হচ্ছে আমাদের ভিটামিন ডির অভাব একদমই আর থাকে না। এবং এই সূর্য আলো বলতে আমাদের অনেকের ধারণা আছে সকালবেলার মিষ্টি রোদে বোধহয় ভিটামিন ডি ভালো তৈরি হয়, সেটা কিন্তু একদমই নয়। অর্থাৎ একটু কড়া রোদে যেতে হবে, গ্রীষ্মকালে না সম্ভব হলেও শীতকালে অন্তত যত কড়া রোদ হবে ভিটামিন ডি তত ভালো তৈরি হয়। এছাড়া ডেইলি যোগা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম, এইগুলো যদি আমরা রেগুলার মেনে চলতে পারি। আর একটা যেটা ইম্পর্টেন্ট আমাদের অর্থোপেডিক দিক থেকে, সেটা হচ্ছে গুড পশ্চার, অর্থাৎ ভালো পশ্চার। অর্থাৎ ভালো পশ্চার বলতে কি বুঝি? সোজা হয়ে বসা। আমরা বেশিরভাগ সময় কাজ করতে করতে সামনে ঝুঁকে কাজ করি, মোবাইল দেখে এভাবে সামনে ঝুঁকে, টিভি দেখলে সামনে ঝুঁকে, ল্যাপটপে কাজ করলে ডেস্কটপ হলে হয় উপরের দিকে তাকাই আর ল্যাপটপ হলে নিচের দিকে তাকাই। এই যে ব্যাড পশ্চারে অনেকক্ষণ ধরে কাজ করা, আজকালকে দিনে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে, তো বাড়িতে যারা ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে কাজ করে এদের জন্য ভালোভাবে বসা। ভালোভাবে বসা বলতে আমরা কি বলছি? স্পাইনকে সোজা রেখে হাতের পজিশন যেন ঠিক থাকে এবং ঘাড় যেন সোজা থাকে। অর্থাৎ আমি যে জিনিসটা দেখবো সেটা যেন আমার চোখের লেভেলে থাকে। ল্যাপটপ হলে সেটাকে উপরে তুলতে হবে, ডেস্কটপ যদি উঁচুতে থাকে সেটাকে নিচের লেভেলে আনতে হবে, এবং মাউসের লেভেল যেন এভাবে হাত তুলতে না হয়, মাউস যেন হাত এই লেভেলে থাকে। আমার হাত ন্যাচারালি এই লেভেল এখানে আছে, তো আমার মাউসে যেন হাতের লেভেলে থাকে। এই কতগুলো জিনিস যদি আমি মেনে চলি তাকে বলে গুড পশ্চার। এবং দাঁড়ানোর সময়তেও তাই, বাঁকা হয়ে এক পায়ের উপর না দাঁড়িয়ে, কিছুতে হেলান দিয়ে না দাঁড়িয়ে, অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল, অ্যাজ লং অ্যাজ পসিবল, অ্যাজ টল অ্যাজ পসিবল যদি আমরা দাঁড়াই, সেটাকে আমরা বলবো গুড পশ্চার। এগুলো যদি মেনে চলি তাহলে যে কোনো ধরনের রোগ আমাদের কম হবে। আচ্ছা, বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই পয়েন্টস গুলো কিন্তু ডক্টর বলেন। এবারে ডক্টর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একবার কারোর কোমরে বা কাঁধে ব্যথা হয়েছে, সেটা আবার সেরে গেল আফটার ট্রিটমেন্ট, কিন্তু আবারও কিছু সময় পরে সেই ব্যথা আবার রিটার্ন করলো, এটার কি কারণ রয়েছে? আমরা অলরেডি এটা খানিকটা ডিসকাস করেই ফেলেছি যে আমাদের রোগটা কেন হচ্ছে, অর্থাৎ এই যে কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠে ব্যথা, এগুলো কেন হচ্ছে? হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, এক্সারসাইজ না করা এবং ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, আউটডোর গেম না খেলা, না হাঁটা। তো এই যে আমাদের লাইফস্টাইল, এই লাইফস্টাইলই কিন্তু আমাদের এই রোগগুলোর অন্যতম প্রধান কারণ। বয়সের সঙ্গে সঙ্গে তো রোগটা বাড়ে, সেটা ঠিক কথাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কম বয়সের যে প্রবলেমটা হচ্ছে সেটার কারণ কিন্তু যেটা বললাম সেটাই। তো এই রোগটা যখন হয়েছিল আমি ট্রিটমেন্ট করলাম, সেরে গেল, কিন্তু আবার যদি আমি আগের লাইফস্টাইলে ফিরে যাই তাহলে রোগটা আবার ফেরত আসবে। অর্থাৎ রোগটা ফিরে আসার কারণ কিন্তু রোগের ট্রিটমেন্ট নয়, রোগটা ফিরে আসার কারণ আপনি নিজে এবং আপনার লাইফস্টাইল। সেটাকে না বদলালে রোগ কিন্তু বারবার ফিরে আসবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের ব্যথার রেড ফ্ল্যাগ সাইন, আমরা কোনটা বুঝবো, কোনগুলো বুঝবো যে এই সময় আমাদের সাবধান হওয়া অত্যন্ত জরুরি? রেড ফ্ল্যাগ সাইন বলতে আমরা বুঝি যে একটা রোগ কখন বাজে ভাববো আমরা। একটা রোগ যে আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আমাদের আলোচনার বিষয়বস্তু বা অন্যান্য রোগের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন আমরা সেটাকেই বলি যে বিষয়গুলো হলে আমার তখনই অ্যাটেনশন দিতে হবে। আমার অল্প একটু কোমরে ব্যথা, আমি সেটাকে ইগনোর করছি, 3 মাস 4 মাস ডাক্তারের কাছে গেলাম না। আমার ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, সেগুলো আমি বেশ কিছুদিন প্রত্যেকে আমরা দেখি বাড়িতে সেরে যাচ্ছে কিনা, তো আমি অবশ্যই ওয়েট করতে পারি। কিন্তু রেড ফ্ল্যাগ আমরা সেগুলোকেই বলি যেগুলো দেখলে আমার একদিনও কেন 1 ঘন্টা ওয়েট করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখানো। এই সাইনগুলো কি কি? আমাদের কোমরে ব্যথার ক্ষেত্রে এই সাইনগুলো হচ্ছে যদি পা ঝিনঝিন করে, অর্থাৎ কোমরে ব্যথা তো কোমরে থাকার কথা, সেটা তো পায়ের দিকে নামার কথা নয়, কিন্তু যদি পা বরাবর ঝিনঝিন করে, যদি বুড়ো আঙুলগুলো অবশ হয়ে যায়, যদি পেট স্যাডেল অ্যানেস্থেসিয়া বলি আমরা, অর্থাৎ পায়খানার রাস্তার যে পায়খানার দাঁড়, সেই দাঁড়ের চারিদিকে যদি অবশ লাগে, আমার যদি কিছু দূর চলার পরে আমি 5 মিনিট পরে আমার কোমরে অসহ্য ব্যথা, পা ঝিনঝিন, 10 মিনিট আবার 5 মিনিট রেস্ট নিলাম, তবে আমি পরের 10 মিনিট আবার হাঁটতে পারছি, এই যে জিনিসগুলো, এগুলোকে বলি আমরা রেডিকুলোপ্যাথি। অর্থাৎ এগুলো মানে হলো আমার নার্ভ, সেটা নার্ভ মানে স্পাইনাল কর্ড ইটসেলফ হতে পারে, অথবা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরোয় সেই নার্ভগুলোর মধ্যেও প্রেশার পড়তে পারে। সেই প্রেশারটা হচ্ছে আমাদের যে স্লিপ ডিস্ক, সেই স্লিপ ডিস্কের জন্য, অর্থাৎ ডিস্কটা বেশি বাল্জ হয়ে গেছে অথবা সরে এসছে, অথবা একটা ভার্টিব্রা যে বললাম পরপর একটা অ্যালাইনমেন্টে থাকে, সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে, একটা ভার্টিব্রা সরে গেছে, একটা থেকে আরেকটা সরে গিয়ে নার্ভের উপরে প্রেশার দিচ্ছে। এই সাইনগুলো হচ্ছে ডেঞ্জারাস সাইন। এইগুলো যদি আমরা ইগনোর করতে থাকি তাহলে কি হবে?
হঠাৎ করে আমাদের প্যারালাইসিস হয়ে যাবে। কারণ এই যে স্পাইনাল কর্ড খানিকটা প্রেসার দিয়ে আমার ব্যথা করছে, ঝিনঝিনি করছে, সেটা যদি আরো একটু প্রেসার দিয়ে পুরো স্পাইনাল কর্ডকে অকেজ করে দিতে পারে, আমাদের হঠাৎ করে দুই পা অবশ্যই মানে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো এই অবস্থা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে এই সিমটমগুলো যদি দেখা যায়, অর্থাৎ রেডিকুলোপ্যাথি যেগুলোকে আমরা বলি পা ঝিনঝিন, হাত ঝিনঝিন, অবশ লাগা, এইগুলো হলে কিন্তু আমাদের আর একদমই ওয়েট করা উচিত নয়, সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানো উচিত। একদমই। এতদিন যেই সমস্ত বিষয়গুলোকে আপনারা খুব তুচ্ছ মনে করে এসেছেন বা খুব একটা গুরুত্ব দিতেন না, সেই বিষয়গুলো অর্থাৎ যেই 10টা পয়েন্ট, যেই পয়েন্টগুলো মূলত যেই সিমটমস গুলো ডক্টর বললো, সেগুলো যদি কোনোটা আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে কিন্তু আর অপেক্ষা করবেন না, সত্তর যাবেন চিকিৎসকের পরামর্শ নিতে। এবং ডক্টর, আরেকটি বিষয় আজকালকার দিনে খুব বাজারে দেখা যাচ্ছে, পশ্চার কারেকশন বেল্ট। তো এগুলো কত কার্যকারী? আমরা টিভিতে দেখি, ফেসবুকেও দেখি অনেক সময় স্ক্রলিং এর টাইমে, তো এগুলো কতটা কার্যকারী? একদমই। আজকাল ফেসবুক খুললেই আপনি যদি কোনো অর্থোপেডিক জিনিস সার্চ করেন, সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্টাইজ এআই বেসড অ্যাডভার্টাইজ চলে আসে। তো আপনি যদি কোনো এক্সারসাইজ সার্চ করেন, অথবা কোনো অর্থোপেডিক ডক্টরের কিছু সার্চ করেন, অথবা কোনো বেল্ট সার্চ করেন, দেখবেন আর একটা বেল্টের আপনি অপশন পাবেন, সেটা হচ্ছে পশ্চার কারেকশন বেল্ট। অর্থাৎ আপনি পিঠের দিকে আপনি সামনে ঝুঁকে গেছেন, সেটা ছবিতে যেটা দেখাবে অ্যাডভার্টাইজে, সামনে ঝুঁকে গেছেন, বেল্টটা আপনি পরে টেনে দিলেন, আপনি স্ট্রেট হয়ে গেলেন। এটাই হচ্ছে পশ্চার কারেকশন বেল্ট। অর্থাৎ যারা বানিয়েছে তারা স্বীকার করছে যে গুড পশ্চারের দরকার আছে, কিন্তু গুড পশ্চারটা আপনাকে কি দিয়ে মেনটেন করতে বলছে? যারা ম্যানুফ্যাকচারার তারা বলছে এটা আমাদের বেল্টটা ইউজ করে করো। তাহলে কি হচ্ছে যে আপনি অলরেডি সামনে ঝুঁকে গেছেন। অর্থাৎ কেন ঝুঁকে গেছেন? যে আমরা ঝুঁকে যাই হচ্ছে মাসেল পাওয়ার ইমব্যালেন্সের জন্য। অর্থাৎ আমরা সবসময় সামনের দিকের কাজকর্ম করি, আমাদের সামনের দিকের মাসেলের পাওয়ার বেশি থাকে, পিঠের দিক ব্যাক মাসেল আমাদের একদমই ইউজ হয় না। তো ব্যাক মাসেল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই যে মাসেল পাওয়ার ইমব্যালেন্স, অর্থাৎ পিছন দিক দুর্বল হয়ে গেল, সামনের দিক সবল থাকলো, ফলে আমরা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাই। একটা বয়স্ক মানুষ আমরা কি দেখে বুঝি? যে স্ট্রেট পিছন থেকে যদি একটা মানুষকে দেখি, সে স্ট্রেট মানে বয়স্ক না কম বয়স্ক আমরা আন্দাজ করতে পারি। কিভাবে? যে বয়স্ক মানুষের অদ্ভুত পশ্চার আছে, বুক দুটো সামনের দিকে ঝুঁকে যায়, পিঠটা ঝুঁকে যায়, ঘাড়টা ঝুঁকে যায়। অর্থাৎ বয়স্ক মানুষ এইভাবে থাকে, একটা ইয়ং মানুষ কিন্তু এইভাবে থাকে। অর্থাৎ এই যে নর্মাল পশ্চার, এই পশ্চার মেনটেন করতে হেল্প করবে কে? না ওই বেল্ট। তাহলে কি হলো? অলরেডি আমার ব্যাক মাসেল দুর্বল, তার জন্য আমার সামনে ঝুঁকে গেছি, এখন আমি বেল্ট দিয়ে আমার ব্যাক মাসেলগুলোকে সাপোর্ট দিলাম। তাহলে কি হলো? ব্যাক মাসেলের কাজ কি ছিল? আমাকে স্ট্রেট করে রাখা। সেই কাজটা এখন কে করছে? বেল্ট। তাহলে কি হচ্ছে? আমার ব্যাক মাসেলগুলো অলরেডি উইক ছিল, সে আরো কাজ না করার ফলে আরো উইক হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি পশ্চার কারেকশন বেল্ট ইউজ করেন, তাহলে দিন দিন আপনার কন্ডিশন আরো ইউজ হবে এবং মানে খারাপ হবে, এবং আপনি পুরোপুরি বেল্টের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। সেই জন্য এই যে বেল্ট একদমই সায়েন্টিফিক নয়, খুব টেম্পোরারি, কখনো যদি ভীষণ প্রবলেম হয় ব্যবহার করা যেতে পারে, কিন্তু এক্সারসাইজ করে আপনার যে হারিয়ে যাওয়া মাসেলের শক্তি সেটাকে ফিরিয়ে আনতে হবে, তবেই আপনি আবার নর্মাল লাইফে ফিরতে পারবেন। একদমই। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এই গোটা আলোচনার মধ্যে, এই যে এই বেল্ট অনেককেই দেখা যায় আজকালকার দিনে যে এই বেল্ট পরতে, এবং সেটা যে কতটা ক্ষতিকারক আশা করি দর্শকরা বুঝতে পেরে গেছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে শোনা যায়, অনেক মহিলাদের যাদের বেবি রয়েছে, যে সিজারের সময় যে ইনজেকশন দেয় তারপর থেকে কোমরে ব্যথা, এটা মানে এটার সাথে কোমরে ব্যথার কি যোগাযোগটা কি? একদমই তাই। এটা বোধহয় আমাদের কেন প্রত্যেকটা ডাক্তারবাবুরই একটা অভিজ্ঞতা, যে মায়েরা এসে সবসময় বলেন যে আমার কোমরে সিজার হয়েছিল, কোমরে ইনজেকশন দিয়েছিল অবশ করার জন্য, সেই তারপর থেকে আমার কোমরে ব্যথা শুরু হয়েছে। অর্থাৎ এই যে ধারণা, তার ব্যথা যে হয়েছে এটা সত্যি কথা, বাচ্চা হওয়ার পরে ব্যথা হয়েছে এটা একদম সত্যি কথা, কিন্তু ওই যে ইনজেকশন দেওয়ার পরে ব্যথা হয়েছে, এই যে দুটোকে কোরিলেট করে ফেলা, এটা একদম ভুল। অর্থাৎ ইনজেকশন নিডলটা এতই শুরু হয় এবং এটা এতই মানে কম টাইম ভেতরে থাকে যে ওটার দ্বারা কখনোই সম্ভব নয় একটা লং টার্ম লো ব্যাক পেন তৈরি করা। কিন্তু তাহলে মা কেন ফিল করছে? প্রত্যেক মা কি মিথ্যে বলছে? তা কিন্তু নয়। মায়েদের বাচ্চা হওয়ার পরে কোমরে ব্যথা খুবই স্বাভাবিক, সেটা যদি সিজার করে হয় তাও, যদি সিজার না করে হয় তাও। কারণ হচ্ছে বাচ্চা যখন এমনিতেই ছেলেদের পেলভিসের তুলনায় মেয়েদের পেলভিস অপেক্ষাকৃত বেশি চওড়া, এবং বেশি চওড়া হওয়ার জন্য কম শক্তিশালী। ছেলেদের পেলভিস অনেক ছোট এবং স্টাউট, মেয়েদের পেলভিস চওড়া, এবং চওড়া হওয়ার জন্য তার শক্তি অনেকটাই কম থাকে। তো এই যে কম শক্তি, অর্থাৎ তার যে লিগামেন্টগুলো একটু ল্যাক্স, তার পেলভিস একটু হালকা, অনেক বেশি ওয়াইড তার ওপেনিং, তো এর জন্য অলরেডি একটা পেলভিস কম্প্রোমাইজ জায়গায় থাকে মেয়েদের। এবার বাচ্চা যখন পেটের মধ্যে বড় হতে থাকে তখন পেলভিসটা আরো প্রেসারে আরো বড় হয়, লিগামেন্টগুলো আরো ল্যাক্স হয়, পেটের মাসেল ল্যাক্স হয়, পিঠের মাসেল ল্যাক্স হয়, তবে অত বড় একটা 10 কেজির বেবিকে সে পেটের মধ্যে অ্যাকোমোডেট করতে পারে। এই বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যায় তারপরে সব মাসেলগুলো তখন ল্যাক্সই রয়ে যায়। তাহলে একটা ওয়াইড পেলভিস, যেটা অলরেডি মেয়েদের ক্ষেত্রে কিছুটা ওয়াইড, সেটা আরো ওয়াইড হয়ে গেছে, মাসেলগুলো দুর্বল হয়ে গেছে, এবং এটাই ইন্টার্ন
লো ব্যাক পেন তৈরি করে। তো সেই জন্য বাচ্চা হওয়ার পরে লো ব্যাক পেন বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কিন্তু সেটা ইনজেকশনের জন্য নয়, এবং সেটার রেমেডির উপায়ও যেগুলো বললাম অলরেডি, যে মাসেল পাওয়ার কমে গেছে, লিগামেন্টগুলো ল্যাক্স হয়ে গেছে, এক্সারসাইজের মাধ্যমে সেগুলোকে স্ট্রেংথেনিং করা। এবং এটা স্টার্ট করা উচিত যখন বাচ্চা পেটে আছে তখনই, কারণ এটা করার জন্য কোনো ভিগোরাস এক্সারসাইজ লাগবে না, শুধুমাত্র কিছু সিম্পল এক্সারসাইজ যেগুলো বাচ্চা পেটে থাকা অবস্থাতেই করা যাবে, একদম লাস্টের দিকে বাদ দিয়ে, প্রথম দিকে তো করাই যায়, এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে এগুলোকে স্ট্রেস দিয়ে করতে হবে, তাহলে কিন্তু এই লো ব্যাক পেনটা অ্যাভয়েড করা যায়। আচ্ছা, অনেকে বলতে শোনা যায় যে স্পন্ডিলাইসিস আছে এবং তারপরে তাদের মনে একটা প্রশ্ন থাকে, তাহলে কি কোমরের ব্যথা সারবে? আর এই স্পন্ডিলাইসিসটা কতটা ভয় তাদের ক্ষেত্রে? ঠিক, এই স্পন্ডিলাইটিস কথাটা বাজারে খুব প্রচলিত, কিন্তু এর ঠিকঠাক মানে অনেকেই জানেন না আর কি। সেটা একটু আমরা বলার চেষ্টা করি যে আমাদের তিনটে কথা আছে, একটা হচ্ছে স্পন্ডাইলোসিস, একটা হচ্ছে স্পন্ডাইলাইটিস, একটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস। তিনটে টার্মের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তিনটে টার্ম একদমই একজন আরেকজনের ধারে পাশেও নেই। তো স্পন্ডাইলাইটিস মানে হলো খুব ডেঞ্জারাস একটা রোগ, স্পন্ডাইলোলিস্থেসিস অ্যানাদার ডেঞ্জারাস রোগ, বা স্পন্ডাইলোসিস ইজ নট অ্যাট অল ডেঞ্জারাস রোগ ডিজিজ। সো এক এক করে আমরা বলার চেষ্টা করব কোনটা কি। যে স্পন্ডাইলোসিস, আমরা সাধারণ লোক যেটা বলে যে আমার স্পন্ডাইলাইটিস হয়েছে, অ্যাকচুয়ালি ওটা স্পন্ডাইলোসিস হয়েছে। স্পন্ডাইলোসিস মানে হলো একটা ডিজেনারেটিভ চেঞ্জ। আচ্ছা, তাহলে কাকে বলি আমরা ডিজেনারেটিভ চেঞ্জ? অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে একটা পুরান নতুন বাড়ি করলাম, নতুন রং করলাম, সিমেন্ট দিলাম, সেটা আজকে দেখতে যেমন হবে 10 বছর বাদে দেখতে অন্যরকম হবে, আরো 10 বছর বাদে দেখতে আরেকটু অন্যরকম হবে, কিছু রং খসে পড়বে, কিছু চুন খসে পড়বে, এটা কিন্তু অ্যাবনর্মাল কিছু নয়। আমি যদি এক্সপেক্ট করি 20 বছরের পুরানো বাড়ি একদিনের পুরানো বাড়ি বা 1 বছরের পুরানো বাড়ির মতো চকচকে হবে, সেটা যেমন অস্বাভাবিক, তেমনি 20 বছরের পুরানো বাড়ি মানে নোংরা হয়ে যাওয়াটা, চুন খসে পড়াটা খুবই নর্মাল। এটা বয়সের জন্য নর্মাল, এজের জন্য, ওই বাড়ির এজের জন্য নর্মাল। একই রকম ভাবে মানুষ যখন বয়সে বাড়তে থাকে তখন মানুষের শরীরেও বেশ কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, অর্থাৎ ক্ষয় হয়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, কিছু এক্সট্রা ক্যালসিয়াম জমা হয়, কোনো লিগামেন্ট বড় হয়ে যায়, হাড়গুলো একটু ট্যাড়া ব্যাকা হয়ে যায়। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জগুলো কিন্তু ইনএভিটেবল, কেউ যতই চাক সে কিন্তু ওই পরিবর্তনগুলোকে আটকাতে পারবে না। কাজেই স্পন্ডাইলোসিস 100% নর্মাল ফর এভরি ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা কার সঙ্গে কাকে কোরিলেট করি? যে স্পন্ডাইলোসিসের সঙ্গে আমি পেনকে কোরিলেট করি। আমি এক্সরে করে দেখলাম আর স্পন্ডাইলোসিস আছে, যেটা একটা 60 বছরের বয়স্ক মানুষের জন্য নর্মাল, এবং তার লো ব্যাক পেন আছে। তাহলে আমরা কোরিলেট করে ফেলি এই স্পন্ডাইলোসিসের জন্য লো ব্যাক, তা কিন্তু নয় সবসময়। অর্থাৎ আমি যদি 100 জন 60 থেকে 70 বছর বয়সের মানুষের এক্সরে করি, আমি প্রায় 99% কেন 100% ক্ষেত্রেই স্পন্ডাইলোসিস পাবো। কিন্তু সবারই কি কোমরে ব্যথা থাকে? অর্থাৎ কোমরে ব্যথার কারণটা তার সেডেন্টারি লাইফস্টাইল, তার এক্সারসাইজ, এটা স্পন্ডাইলোসিস তার কজ নয়। তাহলে এরপরে আসি স্পন্ডাইলাইটিস। স্পন্ডাইলাইটিস হলো একটা অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, এটা লাখে একজনের হয়, খুব কম লোকের হয়, কিন্তু এটা আস্তে আস্তে জয়েন্টকে খারাপ করে দেয়। এর খুব ভালো কিছু ট্রিটমেন্ট নেই, বেশ কিছু ট্রিটমেন্ট আছে অবশ্যই, কিন্তু এটাকে সারিয়ে তোলা যায় না। আর স্পন্ডাইলোলিস্থেসিস বললাম যে একটা ভার্টিব্রা যে পরপর সাজানো থাকে, যদি ওই যে আঁকড়ি দেখিয়েছিলাম আমি, যাকে বলেছিলাম ফ্যাসেট, ওই আঁকড়িগুলো এই যে আটকে আছে, এটা যদি ভেঙে যায় কোনো কারণে, সে ট্রমার জন্য হতে পারে, বয়সের ডিজেনারেশনের জন্য হতে পারে, যদি ভেঙে যায় তাহলে কি হবে? একটা ভার্টিব্রা যে সাজানো ছিল সেটা সাইডে সরে যাবে। এটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, অর্থাৎ লিস্থেসিস মানে সরে যাওয়া, স্পন্ডাইলাইটিস মানে একটা অটোইমিউন ডিজিজ, আর স্পন্ডাইলোসিস হচ্ছে নর্মাল ফর এজ। অর্থাৎ আমরা বেশিরভাগ লোক যারা বলি সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস, যেটা এক্সরেতে বোঝা যায়, এবং সেটার জন্য ভয়ের একদমই কোনো কারণ নেই, এবং সেটা সারবে না এমন কোনো ব্যাপার নয়, কারণ ডিজেনারেটিভ চেঞ্জ তার তো কোনো রোগ নয়। ডিজেনারেটিভ চেঞ্জ তার বয়সের নর্মাল প্রসেস। তার 30 বছর বয়সে চামড়াটা যেমন ছিল, 70 বছর বয়সে গিয়ে চামড়াটা কুঁচকে গেছে, তার জন্য কি সে টেনশন করে যে আমার এই কোঁচকানো চামড়া আবার 20 বছরের চামড়ার মতো করে দিতে হবে? সেটা যেমন পসিবল নয়, তেমনি 20 বছরের বোনের মতো 70 বছরের বয়সের একজন মানুষের বোনকে কনভার্ট করা সম্ভব নয়। আমরা কি চাই? আমরা তো বোনটা দেখতে ভালো চাই না, আমরা চাই আমরা ব্যথা থেকে মুক্ত থাকি যেন। আমাদের তো সেটাই উদ্দেশ্য। আমরা ডাক্তারের কাছে গেছি একটা কারণ নিয়েই, আমাদের বোনটা এবড়ো খেবড়ো কেন আছে ডাক্তারবাবু, এটা আমাকে ঠিক করে দিন, এটা বলে আমরা কেউ যাই না। আমরা ডাক্তারবাবুর কাছে যাই একটা কারণে, সেটা হলো আমার ব্যথা। সেই ব্যথাটা কিন্তু খুব ভালো করে সারানো সম্ভব যদি আপনি চেষ্টা করেন, কারণ শুধু ওষুধ দিয়ে এটা হবে না, এতক্ষণ আপনি বুঝে গেছেন। কোনো পেন, অর্থোপেডিক পেন শুধু ওষুধ দিয়ে সারবে না। এর মেন পার্ট এবং কন্টিনিউয়াস যেটা পার্ট, যেটা আপনাকে সবসময় করে যেতে হবে, সেটা হলো আপনার লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ যে 10টা কথা বললাম, অর্থাৎ আপনাকে উপযুক্ত পরিমাণে খেতে হবে। আপনি যদি এক্সেসিভ ফ্যাটি হয়ে যান তাহলে আপনার নিশ্চয়ই হাঁটু ব্যথা সারবে না। আপনাকে উপযুক্ত পরিমাণে জল খেতে হবে,
আপনাকে প্রোটিন ঠিকঠাক খেতে হবে। প্রোটিন খেলে আপনার মাংসপেশি এবং হাড় দুটোর জন্যই প্রোটিন দরকার তৈরি করার জন্য। আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। তো এগুলো যদি আপনি করেন, এই লাইফস্টাইল মডিফিকেশন যদি আপনি 70 বছর বয়সে গিয়েও করেন, সেখানেও আপনার পেন ফ্রি থাকাটা খুব বেশি করে সম্ভব। বেশ বেনিফিটস রয়েছে। আচ্ছা, বাকি যে এই দুটোর কথা বললেন, সেগুলোতে কি খুব সমস্যার মানে ঠিক সুস্থ হয়ে ওঠার? দুটো, একটা বললাম স্পন্ডাইলাইটিস, যেটা অটোইমিউন ডিজিজ, তার জন্য কিছু এক্সপেন্সিভ মেডিসিন আছে এবং কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে, যেগুলো দিলে ডিজিজটা খানিকটা আটকে থাকে এবং এক্সারসাইজ করতে করতে তারা মোটামুটি একটা ভালো থাকেন আর কি। কিন্তু আস্তে আস্তে তাদের জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আলটিমেটলি গিয়ে অপারেশনের প্রয়োজন হয়। এবং স্পন্ডাইলোলিস্থেসিস মানে অলরেডি সেটা ডিসপ্লেস হয়ে গেছে, তাকে ঠিক পজিশনে এসে রড অ্যান্ড স্ক্রু দিয়ে অপারেশন করে ঠিক জায়গায় রাখতে হয়। তো এই দুটোর ক্ষেত্রে একটা হচ্ছে ডিজিজ দিয়ে কিছুদিন মানে মেডিসিন দিয়ে, স্পন্ডাইলাইটিস যেটা, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস যাকে বলে, তাতে কি হয়, জয়েন্টগুলো আমাদের ফিউজ হয়ে যায়। হিপে যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হয়, হিপ ফিউজ হয়ে যায়। তেমনি যদি স্পাইনে হয়, স্পাইন পরপর ফিউজ হয়ে যায়। সেগুলোকে আটকানো যায় না সহজে, মানে কিছুদিন আটকে রাখা যায়, কিন্তু আলটিমেটলি ওটা খারাপই হয়ে যায়। সেজন্য এইগুলোকে লাইফ লং ট্রিটমেন্টে থাকতে হয় তাকে। এবং শুধু এক্সারসাইজ যেগুলো হয় না, এক্সারসাইজ তো অফকোর্স একটা পার্ট ট্রিটমেন্টের, কিন্তু আর স্পন্ডাইলোলিস্থেসিস মানে তার অপারেশন করে নিতে হবে। মানে এগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপিও কি কার্যকর হয়? হ্যাঁ, অফকোর্স। কারণ হচ্ছে ভার্টিব্রার যে স্টেবিলিটি বললাম, ফিজিওথেরাপি সব ক্ষেত্রে কার্যকরী। কারণ ওভারঅল পেন বাড়বে যদি জয়েন্ট স্টিফ হয়ে যায়। তো স্টিফনেস থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এক্সারসাইজ। এবং ফিজিওথেরাপি আর এক্সারসাইজ কিন্তু মানে অলমোস্ট সেম। আমরা ফিজিওথেরাপি বলতে বুঝি একজন লোক বাইরে থেকে আসবেন, ফিজিওথেরাপিস্ট, উনি এসে আমাকে কতগুলো ব্যায়াম করিয়ে দেবেন, সেটাই হলো ফিজিওথেরাপি। সেটা কিন্তু নয়। ফিজিওথেরাপি মানে হলো আপনি আইদার কারো সুপারভিশনে অথবা নিজে কারো কাছ থেকে শিখে নিয়ে বাড়িতে সেগুলো করবেন, দ্যাট ইজ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মানে কিন্তু থার্ড একজন পার্সনকে প্রেজেন্ট থাকতে হবে, সে আপনার পা ধরে তুলে দেবে, ঘাড় ধরে মোটকে দেবে, এরকম কিন্তু ব্যাপার নয়। এবারে আমরা আসবো চিকিৎসা পদ্ধতি নিয়ে। যে গুরুতর যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, তার সঠিক চিকিৎসা কি রয়েছে? মানে আমরা যদি বলতে চাই কোমরে ব্যথা, তার চিকিৎসা কি কি আর কি কি অপশন আমাদের কোমরে ব্যথার জন্য আছে। তো যে কোনো রোগের মতোই কোমরে ব্যথা একটা হতে পারে যে আর্লি মানে অ্যাকিউট, হঠাৎ করে ব্যথা নিয়ে এসছে। আর একটা হচ্ছে সাব অ্যাকিউট, যদি কোনো কোমরে ব্যথা 3 সপ্তাহের বেশি থাকে কিন্তু 3 মাসে কম থাকে, তাহলে তাকে আমরা বলি সাব অ্যাকিউট। আর কারো কোমরে ব্যথা যদি 3 মাস পেরিয়ে যায়, তাকে আমরা বলি ক্রনিক। তো স্টেজ ওয়াইজ ট্রিটমেন্টও আলাদা আলাদা হবে অফকোর্স। প্রথম দিকে আমরা যে কোনো কেউ আসলেই আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করি। কনজারভেটিভ ম্যানেজমেন্ট কাকে বলে? কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে হলো কোনো সার্জারি না করে যে ম্যানেজমেন্ট, তাকে বলা হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কি সেটা? মানে একটু গরম সেক দেওয়া হয়, ব্যথা স্প্রে বা মালিশ লাগাতে দেওয়া হয়। এখানে লাগাতে দেওয়া হয় বললাম, এটা কিন্তু ম্যাসেজ করতে দেওয়া হয় না। অনেকেরই ভুল ধারণা আছে যে মলম দিয়ে একটু ম্যাসেজ করতে হবে বা স্প্রে দিয়ে একটু ম্যাসেজ করতে হবে, সেটা কিন্তু একদমই নয়। ম্যাসেজ খুব খারাপ জিনিস, কারোর জন্য ম্যাসেজের কোনো দরকার নেই। এক্সারসাইজ মানে হচ্ছে জয়েন্টের মুভমেন্ট, ম্যাসেজ মানে ঘষা, কোনো ঘষার দরকার নেই, শুধু লাগাতে হবে। গরম সেক দিয়ে হোক বা যদি ট্রমা হয়, আঘাত হয়, তাহলে ঠান্ডা সেক দিয়ে তারপর আমরা ব্যথার স্প্রে লাগাতে বলি। কিন্তু ব্যথার ওষুধ, মাসেল রিল্যাক্সেশন ওষুধ দেওয়া হয়, কোনো নিউরোপ্যাথিক মেডিসিনের ওষুধ দেওয়া যেতে পারে, এবং সঙ্গে একটু ব্যথা কমলে এক্সারসাইজ। এটাই হলো প্রথম দিকের চিকিৎসা। এবার যদি কারো কোনো কিছুতেই সারছে না, এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমি 3 মাস ট্রাই করলাম, তারপরে যদি না সারে, তাহলে আমরা তখন বলি ডেফিনেটিভ। 3 মাসের বেশি আমরা ট্রাই সাধারণত করি না। যদি কারো কোমরে ব্যথা 3 মাস ধরেও সারছে না, অর্থাৎ সে ক্রনিক স্টেজে চলে গেল, তখন আমরা ডেফিনেট কারণ খুঁজে সেগুলোকে আরো বেশি ইনভেস্টিগেশন করে, সেটা সিটি হতে পারে, এমআরআই হতে পারে, বোন স্ক্যান হতে পারে, আমরা ডেফিনেট জায়গা কোথায় অসুবিধা, এই যে অসুবিধার জায়গাগুলো বললাম, কি কি বলেছিলাম, একটা যে ডিস্ক, পরপর ভার্টিব্রা, তাদের মাঝে একটা করে চাকতি থাকে। এই ডিস্কটা যখন বাল্জ হয়, কারণ হচ্ছে এটা একটু বোঝা দরকার যে দুটো আমাদের বললাম ভার্টিব্রা 33টা স্পাইনাল কর্ড, টোটাল স্পাইনাল কর্ড 33টা ভার্টিব্রা দিয়ে তৈরি। এবার এই 33টা ভার্টিব্রার প্রত্যেকটা জাংশন থেকে মাঝে মাঝে দুটো করে দুই দিক থেকে 31 জোড়া নার্ভ বের হয়। এবার এই নার্ভগুলো যেখান থেকে বের হয়, সেটা ছোট্ট ফোরামিনার মধ্যে দিয়ে, স্পাইনাল কর্ড তার সাইডে ছোট দুটো ফোরামিনা দিয়ে নার্ভগুলো বের হয়। এখন এই ফোরামিনা গুলোকে ডিস্ক তার পাশেই থাকে, ডিস্কটা যদি ফোরামিনা দিয়ে বাল্জ হয়ে ওঠে, ফুলে ওঠে, সেটা ডিস্কের ডিজের জন্য হতে পারে, ডিস্ক রাপচারের জন্য হতে পারে, ডিস্ক ডিজেনারেশনের জন্য হতে পারে। আস্তে আস্তে যখন ফুলে ওঠে, তখন সেই নার্ভগুলোতে সে চাপ দেয়, ডিস্কটা চাপ দেয়। আবার যখন আমাদের স্পাইন একটু দুর্বল হয়ে যায়, লিগামেন্টগুলো দুর্বল হয়ে যায়, তখন স্পাইন একটু মুভ করার চেষ্টা করে। সেই মুভমেন্টটা আটকানোর জন্য আমাদের বডি অটোমেটিকই চেষ্টা করে লিগামেন্টগুলোকে হাইপারট্রফি করে, অর্থাৎ লিগামেন্টগুলো যতটা হেলদি ছিল তার থেকেও মোটা বানিয়ে, হেলদি বানিয়ে আমাদের যে ভার্টিব্রাল মুভমেন্ট সেটাকে আটকাতে চেষ্টা করে।
কারণে হচ্ছে আমাদের শরীরে যেখানেই পেন জেনারেট হবে, যেখানেই ব্যথা হবে, সেখানেই বডি চেষ্টা করবে সেই ব্যথাটাকে তার সাধ্যমতো কমিয়ে আনতে। স্পাইনাল কর্ডের ব্যথার কারণ কি? স্পাইনাল মুভমেন্ট ইনস্টেবিলিটি, লিগামেন্টের উইকনেস, মাসেলের উইকনেস। তো শরীর সবসময় চেষ্টা করে এই যে ভার্টিব্রা গুলো পরপর সাজানো আছে, এটা যাতে মুভমেন্টটা কম হয় তাদের তাহলে মধ্যে। কোমরের ব্যথাটি কোন পর্যায়ে গেলে অপারেশনের দরকার হয়? হ্যাঁ, সেটা আমি আসবো আগে করে। তো এই যে নার্ভের উপর চাপ পড়ছে, সেই চাপটা যদি 3 মাস চেষ্টা করার পরে ওষুধপত্র খেয়ে ব্যায়াম করেও যদি কমানো সম্ভব না হয়, তাহলে তখন আমাদেরকে অপারেশনের দিকে যেতে হয়। এবার যেটা বলছিলাম, আমরা চেষ্টা করি পেন জেনারেটর কে, যে এই যে ফ্যাসেট জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্টও যেটা আঁকড়ি বলেছিলাম পরস্পর স্পাইনাল কর্ড ধরে থাকে, এই ফ্যাসেট জয়েন্টও একটা পেন জেনারেটর। এই আমাদের হাঁটুতে যেমন অস্টিও আর্থ্রাইটিস হয়, এই ফ্যাসেট জয়েন্টেরও আর্থ্রাইটিস হয়। তাহলে দুটো ফ্যাসেট জয়েন্টের মধ্যে কোনো একটা যদি আর্থ্রাইটিস হয়ে যায়, আমরা খোঁজার চেষ্টা করি এমআরআই দিয়ে, সিটি দিয়ে, যে কোন জয়েন্টটা ব্যথার কারণ। আমাদের প্রত্যেকটা ভার্টিব্রাতে ডিস্ক আছে, 33টা ভার্টিব্রার মধ্যে 32টা তাহলে ডিস্ক আছে। তাহলে 32টা ডিস্কের মধ্যে কোন ডিস্কটা থেকে ব্যথা হচ্ছে, এগুলো আমরা এমআরআই করে সিমটমের সঙ্গে মিলিয়ে সিটি স্ক্যান করে বা বোন স্ক্যান করে বা অন্য কোনো কিছু করে আমরা আইডেন্টিফাই করি যে পেন জেনারেটর কোনটা। এবার পেন জেনারেটর যদি আইডেন্টিফাই হয়ে যায়, তখন সেই বুঝে ট্রিটমেন্ট হয়। কি কি ট্রিটমেন্ট হতে পারে? একটা হচ্ছে মিনি ইনভেসিভ। অপারেশনেরও দুটো ভাগ আছে, একটা হচ্ছে মিনি ইনভেসিভ। মিনি ইনভেসিভ কি মানে হচ্ছে ডে কেয়ারে হয়ে যাবে, আপনি সকালে গিয়ে ভর্তি হবেন, আপনাকে একটা ইনজেকশন দেবে, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আপনি বিকেলবেলা হেঁটেই বাড়ি চলে যাবেন। হয়তো ব্যথায় কাতরাতে গেছিলেন, ওই প্রসিডিওরটা করার পরে আপনি হেঁটেই বাড়ি ফিরবেন। কি সেই পদ্ধতি? না, আপনি যেখানে ব্যথা হয়েছিল, ওই যে ফ্যাসেট জয়েন্টে ব্যথা আমরা কেন অনুভব করি? ওর চারিদিকে নার্ভ এন্ডিংস আছে। তাহলে কোনো কিছু দিয়ে, সেটা রেডিয়েশন হতে পারে, সেটা হচ্ছে কি বলে লেজার দিয়ে হতে পারে, ওর যে নার্ভ এন্ডিংসগুলোকে আমরা নষ্ট করে দিই, ফলে ওখানে আর ব্যথা হবে না আপনার। অথবা আমরা কোনো একটা নার্ভ রুটে আপনার পেন হচ্ছে, সেই নার্ভ রুটে একটা ইনজেকশন দিয়ে দিলাম, যেটার এফেক্টিভনেস প্রায় 6 মাস থাকবে। তাহলে আপনি সেই 6 মাস ব্যথা থেকে মুক্ত থাকলেন। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে মিনি ইনভেসিভ পদ্ধতি। এবং 6 মাস পরে কি আবার হ্যাঁ অপারেশনের ক্ষেত্রে কি কোনো ঝুঁকি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই কোনো ক্ষেত্রে। ঠিক। তো অপারেশন আমরা বললাম কখন করি, একদম নিতান্ত দরকার না হলে অফকোর্স এতক্ষণে বুঝে গেছেন যে প্রায় 90 to 95% মানুষ কনজারভেটিভ ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায়, অর্থাৎ ওষুধ, ব্যায়াম, লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে সুস্থ হয়ে যায়। তাহলে অপারেশন পড়ে থাকলো 5 to 10%-এর ক্ষেত্রে। এবার অপারেশন অফকোর্স ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটা আমরা যতটা আগেকার দিনে ভাবতাম যে নার্ভের অপারেশন মানে বাবারে এ তো প্যারালাইসিস হয়ে যাব, হয়তো খুব ভাগ্য ভালো থাকলে ভালো হব, সেই জিনিস দিন আর আজকে নেই। আজকের দিনের প্রচুর রকম মনিটর আছে। খুব বেশি হলে 5% চান্স আপনার কন্ডিশন হয় যেমন ছিল তেমনি থাকবে, অথবা একটু খারাপ হবে, এবং 1% চান্স আপনার অনেকটা বেশি খারাপ হতে পারে। অর্থাৎ 95 to 99% চান্স আপনার ভয়ের কিছু নেই। অন্যান্য অপারেশন যেমন হিস্টেরেক্টমি করতে গিয়ে, সিজার হতে গিয়ে, অন্য কোনো অপারেশন হতে গিয়েও তো মানুষ মারা যায়। তো আপনার রিস্ক অন্যান্য অপারেশনের রিস্কের মতো, এখানে নার্ভের অপারেশন বলে আলাদা করে কোনো ঝুঁকি নেই। আচ্ছা, বেশ। আজকে কিন্তু আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝলাম, ব্যাক পেইন আর লোয়ার ব্যাক পেইন কেন হয় এবং কি তার সলিউশন। আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।